কিন্তু এই অহিংস আন্দোলন কি আমাদের দেশে হচ্ছে, হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? দেখুন, আপনারা মাহিবি চৌধুরী সাহেব যে কথাটা বললেন যে অহিংস আন্দোলনের কিছু প্রক্রিয়া কিন্তু তারা আমাদের শিখিয়েছেন। আমাদের দুঃখ এটা যে আমরা সেটাকেও অহিংস বলতে কোথায় যেন বেঁধে যায়। কারণ আমরা দেখছি যে বিরোধী দল থেকে বলা হচ্ছে জাতীয় পতাকা তুলবে কোথায় অথবা তুলবে না এই নির্দেশ দেওয়া শাহবাগের প্রজন্ম কারা। তারা তো আপনারাই শিখতে চাচ্ছেন যে আমরা শিখতে চাই, আমরা অহিংস নই, আমরা জানতে চাই অহিংস আন্দোলন কিভাবে করতে হয়। সেটাই তো এখানে প্রশ্নটা উঠেছে। তারা যখন দেখাচ্ছে যে আমরা সমস্যারে ছোট ছোট বাচ্চারা পতাকা নিয়ে তারা মিছিল করছে, মোমবাতি জ্বালাচ্ছে, এটাই অহিংস, তখন কিন্তু আবার আপনি সেটা শিখতে চান না। তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি দেখুন, লক্ষ্য করুন যে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, মাননীয় বিরোধী দলীয় নেত্রী করেছেন, এবং সেখানে কয়েকটি শব্দ আমাকে একজন এদেশের নাগরিক হিসেবে আহত করেছে। কারণ আমি কোনো সময় সবসময় মনে করি আমি এদেশের নাগরিক তো প্রথমে, এবং এদেশের নাগরিক এবং আমি একজন আদর্শ নাগরিক যদি হই সেটি আমার একটি পরিচয়। তারপরে আমি সংসদ সদস্য হতে পারি, গৃহিণী হতে পারি, পেশাজীবী হতে পারি, সেটি আমার পরের পরিচয়। সেখানে দেখুন বলা হলো যে পুলিশ যেন গুলি না করে, এটি বলা হয়েছে, এবং প্রতিহত না করবার আহ্বান জানানো হয়েছে। তার মানে কি আমরা সবাইকে বলবো, ইভেন পুলিশ বাহিনীকে বা কেউ যদি কোনো দুষ্কৃতকারী যদি আক্রমণও করে তাহলে কি আমরা তাদের আত্মহত্যা করতে বলবো? কারণ আপনারা দেখেছেন যে বিষয়টি প্রথম দিকে কিন্তু একটা সমালোচনা হয়েছে সরকারে, সেটি কি সরকার কি করছে, পুলিশকে আক্রমণ করছে। 19 জন পুলিশ অফিসারকে কমিউনিটি সেন্টারের ভেতরে ঢুকিয়ে তালা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে সেই পুলিশ ফাঁড়ি থেকে লোকজন গিয়ে তাদের উদ্ধার করেছে। তারপরে আবার আরেক জায়গায় যেখানে আমাদের পল্লী বিদ্যুৎ কেন্দ্র, সেইখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং আমি কোট আনকোট করে বলতে পারি যে সেই ভদ্রলোক বলেছেন যে আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে দোতলা থেকে ফেলে দিয়েছি, কারণ নিচে আগুন জ্বলছে, এবং পরে আমি লাফ দিয়েছি। একজন পুলিশ কর্মকর্তা তিনি গলা কাঁপতে কাঁপতে বলছেন যে আমি দেখিয়েছি যে আমার সহকর্মী মৃত্যু নিশ্চিত হবার পরে মাথার ভেতর লোহার খুন্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি আমি একজন মানুষ, একজন পুলিশের মৃত্যু আমার কাছে যতটা মর্মন্তুদ, একটা সাধারণ মানুষের মৃত্যু ততটা মর্মন্তুদ। আমি পুলিশ বাহিনীর মৃত্যু হলে বলবো সেটি হতে পারে, কেন বলবো? তারা আমাদের প্রোটেকশন দেয়, তারা আমাদের বাসায় কোনো ক্রাইম হলে সেটি ইনভেস্টিগেট করে তো, তারা আমাদের উপকার করে, তারা আমাদের জানমালের নিরাপত্তা বিধান করে। তার মৃত্যু আমাকে যেমন কষ্ট দিবে, যদি কোনো অসহায় মানুষ যারা জামাত শিবিরের এই তাণ্ডবের সঙ্গে জড়িত নয়, তারা যদি পুলিশ এই নিজের আত্মরক্ষা করবার সময় যদি গুলিবিদ্ধ হয়ে থাকে, সেটাও আমাকে সমানভাবে আহত করবে। আমি এখানে কোনো আসলে রাজনীতি খুঁজে পাই না, এবং করতে গেলে আমার কাছে মনে হয় যে সেটা অ্যাকচুয়ালি বোধহয় আমাদেরই এক ধরনের সংকীর্ণতা প্রকাশ পাবে। আর ছোট্ট করে আরেকটা জিনিস বলি, যে প্রজন্ম চত্বরের কথা বলা হয়েছে। প্রজন্ম চত্বরের একটি স্লোগান শুনেছেন কিনা জানি না, সেখানে বলেছে যে দল যার যার, দেশটা আমার। এটা তো আমাদের স্লোগান, কিন্তু আমরা শুনেছি যে যেই মুহূর্তে আমি গেছি প্রজন্ম চত্বরে, অনেকেই গেছেন, তখন বলা হয়েছে এটি কি আওয়ামী লীগীকরণ করা হচ্ছে। নেভার। আমার আদর্শ তো সেটাই, আমি তো পরে সংসদ সদস্য। আজকে যদি এই ধরনের চেতনা নিয়ে অন্য কেউ যায়, অন্য কোনো মঞ্চ হবে, আমি তো সেখানেও যাব, কারণ আমার ওই পরিচয়টি তো আমার দ্বিতীয় পরিচয়। এবং অহিংস আন্দোলনের কথা বলছেন, আমিও মনে করি কোথাও আসলে আমরা পরস্পরকে বিশ্বাস করতে পারছি না, বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। এবং একটি কথা বলি, জামাতের সঙ্গে বিশ্বাসের কোনো জায়গা তৈরির সুযোগ নেই, কারণ জামাত বিএনপির ভেতরে থেকে, বিএনপি যখন ক্ষমতাসীন ছিল, প্রত্যেকটি জায়গায় এমনভাবে প্রবেশ করেছে যে প্রকৌশলীকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। সেই প্রকৌশলী কি বুঝতে পেরেছিলেন যে তার সহকর্মী একজন জামাত? নিশ্চয়ই নয়। এইভাবে সিড যেমন করে প্লান্ট করা হয়, তেমনি প্রত্যেকটি ইনস্টিটিউশনে, প্রত্যেকটি জায়গায় জামাতকে প্লান্ট করা হয়েছে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনি আস্তে আসছি আমি। আপনাকে ধন্যবাদ। আসলে আপনার যে টপিকটা ছিল সংকটে রাজনীতি আর উত্তরণের উপায় কি, ঠিক যেমন বাংলাদেশের রাজনীতি চলে ঠিক তেমনই 5 মিনিটের মধ্যে দেখেন আমাদের টেবিলটা কিন্তু পলিটিসাইজ হয়ে গেল। বিকজ আপনি যদি প্রশ্নটাতে ফোকাস করেন, ইট ডাজন্ট টক অ্যাবাউট এনি পার্টিকুলার পার্টি আর এনি পার্টিকুলার প্রবলেম। আমি একটু কারেক্ট করি আপনাকে।
আপনার যে টেলিভিশন ক্লিপটা ছিল সেই ক্লিপটা অ্যাকচুয়ালি আপনার এই টপিকের সাথে ম্যাচ করে নাই, বিকজ এটার মধ্যে দেওয়া উচিত ছিল পুলিশ কিভাবে কাস্টাডিতে নেয়ার পর মানুষ মারছে, যেভাবে জামাত শিবির গাড়ি ভাঙছে, কিভাবে মিডিয়াকে পিটানো হচ্ছে, কিভাবে মিডিয়া কিছু কিছু মিডিয়া এক পক্ষ নিউজ করছে, এবং কিভাবে তরুণ প্রজন্ম দাঁড়াচ্ছে, আবার কিছুদিন পর কিভাবে তাদের উপরে পলিটিক্যাল পার্টিরা কাঁঠাল ভেঙে খেয়ে ফেলছে। তাহলে একটা সম্পূর্ণ আইডিয়াটা চলে আসতো যে সাধারণ মানুষ চেষ্টা করছে, কিন্তু যেহেতু আমরা পলিটিশিয়ানরা এমন যে তাদেরকে আমরা সাধারণ থাকতে দেই না। কারণ দেখুন, আপনি টু বি কোয়াইট অনেস্ট, এখানে দর্শক দেখছেন, সবাই দেখছেন, রাজনীতিটা হলো মাইন্ডসেট। ওই যে ভাই কনস্টিটিউশনটা নিয়ে আসছে, কোনো দাম নাই, সরে রাখেন। বিকজ ইউ নো ওয়াই? বিকজ ডেমোক্রেসি ইজ হেয়ার, ইউর মাইন্ডসেট। পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারে আমি যতক্ষণ বিশ্বাস না করব, ডেমোক্রেসি আসবে না। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতে আমার বিশ্বাস করতে হবে। একটু গোড়ায় চিন্তা করে দেখুন, আজকে যাই হচ্ছে ক্ষমতা যাওয়ার জন্য বা ক্ষমতায় থাকার জন্য, এর বাইরে কিন্তু আর কিছুই হচ্ছে না। তো সুতরাং গলতটা কিন্তু গোড়াতে। আমি তারানা আপার কথা কাউন্টার করব না, জাস্ট আমি একটু বলি শাহবাগের কথা যেটা বললেন, যে হ্যাঁ পতাকা উঠাতেই পারে, বলতেই পারে যদি জনগণ হয়, কিন্তু কষ্টটা লাগে তারানা আপা কোথায় দেখেন, যখন এডুকেশন মিনিস্টার লিস্ট করে কে কে পতাকা উঠালো না, বিকজ দেন শাহবাগ বিকামস দ্য এক্সিকিউটিভ পাওয়ার। শাহবাগ বলতেই পারে যে এই চেতনায় সবাই পতাকা উঠাও, কিন্তু কেউ যদি ভুলে পতাকা না উঠায়, যখন লিস্ট করে মন্ত্রী যে কে কে উঠালো না আমি তাদের লিস্ট করছি, তখন আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে ইজ আ ভয়েড ডায়ার, ইজ আ গভর্নমেন্ট উইদিন আ গভর্নমেন্ট। বাট এনিওয়েজ, আমি ওটাতে যাচ্ছি না, আমি বড়টাতে যাচ্ছি, যে আসলে কি আমরা এখানে যারা নিউ জেনারেশন বসে আছি, আমাদের প্রত্যেকের এই বিশ্বাসে আসতে হবে। অফকোর্স ভুল ত্রুটি থাকবে, পলিটিক্সের জায়গা থাকবে, বাট সাধারণ মানুষকে নিয়ে ইনাফ পলিটিক্স করা হয়েছে। তরুণ প্রজন্ম যখন এসেছিল, আমি দেশে ছিলাম না, আমি বিদেশে ছিলাম, অনেকের সাথে যোগাযোগ করেছি, আমিও খুশি হয়েছিলাম, বিকজ মুক্তিযুদ্ধ, আমি এইমাত্র 18 দলীয় মিটিং থেকে আসলাম, আমি এখানে এসে বলছি আমি যুদ্ধাপরাধের বিচার চাই, বাট আমার স্ট্যান্ডার্ড চাই। আমি চাই যাতে, আমি আগেও বলেছি যে ওয়ার ইজ ডক্টর কামাল, ওয়ার ইজ আমিরুল ইসলাম, ওয়ার ইজ দ্য টপ লয়ার্স অফ বাংলাদেশ। হ্যাঁ, কেন এটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? কেন মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলবেন? এমনি হতো, কেন প্রশ্নবিদ্ধটা করা, হয়তো এমনি ফাঁসি হতো, কেন দাঁড়িয়ে বলবেন যে জনগণের কথা নেওয়া হোক? বিকজ রুলস অফ পার্লামেন্ট বলে দ্যাট ইন সাবজুডিস ম্যাটার ইউ কান্ট টক। তো এই যে ছোট ছোট ইমোশনাল হোক, আবেগে হোক, যেভাবেই হোক আমরা বলে ফেলি, আমরা পুরো জিনিসটাকে কোয়েশ্চেনেবল করছি। তো আমি একটু সময় নিয়ে আপনার কাছে আমি বলছি যে জিনিসটা, যে আমি এতটুকু বলবো যে আমরা, আমাদের যারা নীতি নির্ধারকরা, আমার যারা টপ লেভেলের নেতারা, তারা যদি, ওনারা যদি একটু গণতান্ত্রিক চিন্তা চেতনা বিল্ড আপ হয়, তাহলে বাংলাদেশ ইজ দ্য বেস্ট কান্ট্রি। বাংলাদেশের মতো ভালো দেশ আর কোথাও পাওয়া যাবে না। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো আমরা দ্বিতীয় রাউন্ডে। শাহরিয়ার আলম। ধন্যবাদ লুৎফর ভাই। আমি শুরুতে, আপনি অনুষ্ঠানের শুরুতে যেটা করেছিলেন, আমি বিশেষ করে উত্তরবঙ্গের সন্তান হিসেবে মোহাম্মদ আব্দুল জলিল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং অনেক দুর্দিনে, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের বেশিরভাগ সময় এই দলটির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি এর আগের বক্তা পার্থ যেটি বললেন যে সাবজুডিস ম্যাটার ইউ ক্যানট টক ইন পার্লামেন্ট, দ্যাটস টোটালি রং। পার্লামেন্টকে আপনাকে ইমিউনিটি দেওয়া হয়েছে, পার্লামেন্টের ভেতরে আপনি যে আলোচনাই করবেন সেটা বাইরে কোর্ট হতে পারবে না বা রেফারেন্স হিসেবে আসবে না, এবং মানে এর পরিষ্কারভাবে বলা আছে যেটা, আমি একটু বলি, আপনি বলেন, আমি বলি, আমি অনুষ্ঠানের পর আপনাকে রুলস অফ প্রসিজার দেখি। জি প্লিজ। আর আমি আরেকটু উদাহরণ দিয়ে দিই, আমার যদি ভালো তো রুলস অফ প্রসিজারটা এখানে থাকতো, আমি এক্স্যাক্টলি সেটা কোট করে, আমি একটু বলি, জি প্লিজ উনি বলবেন, আমি সেই ধারা কোট করে, আপনারা জানেন যে কিছুদিন আগের এই সংকট হয়েছিল সড়ক ভবনের অবস্থান নিয়ে, আমি নিজেই সেই আলোচনাটি উত্থাপন করেছিলাম সেই সুযোগটি নিয়ে, কারণ পার্লামেন্ট আমাকে সেই দায় মুক্তি দিয়েছে, আমাকে সেই শক্তিটি দিয়েছে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, সংঘাত, সংকটের রাজনীতি এবং উত্তরণের উপায়। আসলে সমস্যাটি হচ্ছে কি, মাহি যেটা বললেন যে শাহবাগ দুটো খুব ভালো কাজ করেছেন, শাহবাগ তৃতীয় একটি কাজ করেছেন যেটি শাহবাগ বলছেন না, সেটি হলো শাহবাগ আজকে সকলের মুখোশ উন্মোচন করে দিয়েছে। সত্যিকার অর্থে কারা যুদ্ধাপরাধীদের বিচার চায়, সত্যিকার অর্থে কারা মানবতা বিরোধীদের, মুক্তিযুদ্ধের সময়কার অপকর্মের বিচার চায়, কারা পক্ষে রয়েছেন কারা বিপক্ষে রয়েছেন, শাহবাগ এটা সকলকে বিভক্ত করে দিয়েছে। এই বিভক্তিটা কোনো খারাপ সেন্সে নয়, আমাদের দেশে স্বাধীনতার 42 বছরের পরে হলেও আজকে এই সীমারেখাটি পরিষ্কার হয়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবে 18 দলীয় জোট এটার বিপক্ষে রয়েছেন, তারা তার অবস্থান থেকে বিভিন্ন সময় পরিষ্কার করেছেন। 5 তারিখে শাহবাগ প্রতিষ্ঠিত হয়েছে, 11 তারিখে ম্যাডাম খালেদা জিয়া না পেরে একটি
বক্তব্য দিয়েছেন। ইনসাইডাররা বলেন যে 11 তারিখের সেই বক্তব্য বিবৃতিটাও অনেক কঠিন ছিল তার জন্য দেওয়া, কারণ তারই দলের একাধিক ব্যক্তি যুদ্ধাপরাধী বিচারাধীন রয়েছেন। কিন্তু তারও পরবর্তীতে সিঙ্গাপুর থেকে ফিরে এসে এবং আজকেও বা এ পর্যন্ত জামাতের হরতালে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, সেটা থেকে একদম পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি এবং 18 দলীয় জোটে যত রাজনৈতিক দল রয়েছে সকল রাজনৈতিক দল জামাতের পক্ষে নেমেছেন। এবং এখন যে কথাটি হচ্ছে, আমি যেটা বলতে চাই যে অতীতে আন্দোলন হয়েছে, বর্তমানে হচ্ছে, কিন্তু এই অতীতের আন্দোলন আর এগুলির মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। 59টি ট্রেনে 59টি রেলের উপরে নাশকতা হয়েছে এবং 59টি, এবং কয়েকটি রেল বগি পড়েছে, কি হবে গোটা জাতি দেখেছে। এটাই হলো মুক্ত মিডিয়ার, এই বর্তমান মহাজোট সরকার আমলে মুক্ত মিডিয়ার বদৌলতে। যেরকম মানে সরকার দলীয় নেতাকর্মীদেরও অনেক অপকর্ম আপনার টেলিভিশনের মধ্যে দেখেছেন। তো সেই জায়গা থেকে এই যে আন্দোলনটি এখন হচ্ছে, আমরা কয়েকদিন আগে পেপারে ছবি দেখলাম, ডেইলি স্টারে খুব সুন্দর, গত পরশুদিন শিশুদের হাতে লাঠি দেওয়া হয়েছে। এটা কোন রাজনীতির অংশ? মহিলাদের হাতে ঝাড়ু দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু তার পেছনে শিবিরের জামাতের ক্যাডার বাহিনী সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। তখন ওই মহিলাদের পেছন থেকে যখন আক্রমণ করা হচ্ছে পুলিশদের প্রতি, পুলিশ কি বসে থাকবে? এই তারানাবাজি কথাটি বললেন, এই পুলিশ কি বসে বসে মার খাবে? প্রচুর সমালোচনা করা হয়েছে পুলিশকে, আমরা ভেবেছি নির্লিপ্ত, তারা প্রয়োজনীয় অ্যাকশনে যাচ্ছেন না, কিন্তু সেই জায়গার যে চরম মূল্য দিতে হয়েছে এবং বাংলাদেশের জনগণের জানমাল রক্ষার্থেই এই যে 67টি প্রাণ ঝরে গেল, এর মধ্যে ধরে নিলাম 40টি বা 43টি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং কোয়াইট রাইটলি বলেছেন তারা দুর্বৃত্ত। আই কমপ্লিটলি সাপোর্ট দিস। কারণ হচ্ছে যে তারা ওই যে অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলেন, এটা যদি তারা কন্টিনিউ করতেন, মাঝখানে যদি পুলিশ এসে না দাঁড়াতো, আজকে মৃতের সংখ্যা তো 1000 ছাড়িয়ে যেত এবং নিরীহ মানুষকে কেউ মারা হয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আপনার বক্তব্যের জন্য বলি, ওই যে 43 জনের কথা দুষ্কৃতকারী বলেছেন, সেখানে 12 বছরের শিশু আছে, 10 বছরের শিশু আছে, জি না 10 বছরের আছে, আচ্ছা ঠিক আছে, 6 জন মহিলা আছে। আই টেক দ্যাট আমি কিন্তু শুরুতেই বলেছি দুষ্কৃতকারী বলছেন আপনি। আমি বক্তব্যটা শেষ করুন না, কি করে না, তাদেরকে প্রভোগ করা হয়েছে, তাদের গার্জিয়ানরা তাদেরকে, প্লিজ ডিজার্ভ করবেন না, তাদেরকে লাঠি হাতে নিয়ে পেছনে সশস্ত্র অবস্থান নেওয়া হয়েছে। এমনও করা হয়েছে, বাংলাদেশের কোন রাজনীতির বিরোধী দলীয় রাজনীতির ইতিহাসে নেই, চাঁপাইনবাবগঞ্জে পর্যটন কর্পোরেশনের একজন নির্বাহী প্রকৌশলী, যিনি বেঁচে থাকলে আজকে থেকে 10 বছর পরে কোন একটি সংস্থার প্রধান নির্বাহী হতে পারতেন, প্রধান প্রকৌশলী হতে পারতেন, তাকে 3 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। কি অপরাধে? এটার সাথে কোনো সম্পর্ক নেই। তিনি একটি মোটেল নির্মাণ করছিলেন, জামাত শিবিরের শিবগঞ্জের ক্যাডারেরা তাকে 1 বছর থেকে হুমকি দিচ্ছে, যেখানে মোটেল তৈরি করা হলে এখানে বেলাল্লাপনা হবে, আপনি মোটেল নির্মাণ কাজ বন্ধ করেন। তাকে এর মাঝখানে এই ডামাডোলের মধ্যে 3 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে দেওয়া হয়েছে। সে ভদ্রলোক মোবাইল স্ত্রীর সাথে কথা বলছিলেন যে আমাকে দুষ্কৃতিকারীরা ঘিরে ফেলেছে, জামাত কি বলে শিবিরের কর্মীরা ঘিরে ফেলেছে, আমি মারা যাচ্ছি হয়তো। এইরকম কর্মকাণ্ড যারা করছে তাদের পাশে এখনো থেকে যারা রাজনীতি করছেন, শাহবাগ ওই তৃতীয় কাজটি করেছে, যেটাকে উচ্চারণ এখনো পর্যন্ত করেনি। আমি আর আবার পরের রাউন্ডে আসবো। আচ্ছা, আবার আমরা আলোচনা শুরু। জি এনি ভাই প্লিজ। ধন্যবাদ। আমি প্রথমেই আব্দুল জলিল সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি গত 2 সপ্তাহে দেশে আসলে 67 বলা ঠিক হবে না, 100-এর উপরে লোক নির্বিচারে হত্যা হয়েছে। এদেরকে আমি মানুষ বলবো। এখানে পুলিশ, শিশু, রাজনৈতিক কর্মী, নাগরিক, মহিলা, বৃদ্ধা অনেকেই ছিলেন, তাদের আত্মারও আমি মাগফিরাত কামনা করছি। আমাদের আগামীকালকে একটা কর্মসূচি আছে, সকাল সন্ধ্যা হরতাল। দেশবাসীর প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি আগামীকালের হরতাল সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য। আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমি কোনো আর্গুমেন্টে যাচ্ছি না। দেখেন, গতকালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি পার্লামেন্টে একটা বিবৃতি দিয়েছেন। উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। তো আমাদের দেশে সমসাময়িক যে গণহত্যা হলো, এটা যদি প্রশংসনীয় হয় তাহলে এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। এ কথা বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না। আর দেখুন, জাতীয় সঙ্গীত, তারপরে জাতীয় পতাকা, এটার জন্য একটা সাংবিধানিক আইন আছে। আমি শাহবাগের যে প্রজন্ম, এটা পক্ষীয় প্রজন্ম এবং এটা আজকে খুবই ওপেন এবং
দেশবাসীও জানে এবং এই দেশের তরুণ সমাজও জানে যে এটা একটা আওয়ামী গণনার সেই প্রজন্ম। তো তারা সেখানে আপনার কাছে সম্ভবত একজন দর্শক একজন প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা একটু নিয়ে নিই। জি দর্শক, আপনি কি আমাদের সঙ্গে আছেন? জি দর্শক। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্নটি করুন। জি, আমি প্রশ্ন করতে যাচ্ছি যে শাহবাগে আন্দোলন হচ্ছে, শাহবাগে সব যা যুদ্ধবিরতির বিচার আমরাও চাই, যুদ্ধবিরতির বিচার শাহবাগে শুধু কেন জামাতের এবং বিএনপিদের বিচারের কথাই বলা হচ্ছে, সেখানে আওয়ামী লীগ বা অন্যান্য যাদের যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অভিযোগ আছে তাদের। জি বুঝতে পেরেছি আমরা। জি ধন্যবাদ। তো ওনারা সেখানে জাতীয় পতাকার আইন বহির্ভূত কোনো সিদ্ধান্ত বা কোনো প্রস্তাব এবং সেটা এইভাবে করতে পারেন কিনা। আর বলা হচ্ছে যে শহীদ মিনার ভাঙচুর করেছে। এখন যখনই গণজাগরণ মঞ্চ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, আর সেই শহীদ মিনারে যখন গণজাগরণ মঞ্চ হলো, তখন সেই গণজাগরণ মঞ্চের উপর যখন আঘাত হয়, সেটাকে বলা হচ্ছে যে শহীদ মিনার ভাঙচুর হয়েছে। এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আর বিশেষভাবে আজকে আমরা মিডিয়াতে দেখেছি যে বগুড়াতে শহীদ মিনার ভাঙতে গিয়ে একজন যুবলীগের কর্মী গ্রেপ্তার হয়েছে, পরবর্তীতে তাকে বাই প্রেসার ছেড়ে দেওয়া হয়েছে। আর শাহবাগে যে গণজাগরণ প্রথম দিকে আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে খুব ক্লিয়ারলি আমরা স্টেটমেন্ট করেছিলাম। আমরা বলেছি যে তাদের উচ্ছ্বাসকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু তাদের আন্দোলনের সঙ্গে আমরা একমত পোষণ করি নাই। আপনি দেখেন যে শাহবাগে সেখানে 4 দিনের মাথায় যে ধরনের বক্তব্যগুলো এসেছে, যার কারণে আমি বললাম যে এটা একটা ঘরনার, এবং কারা সেখানে ডিক্টেট করছে, কারা সেখানে মঞ্চে আছে, সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এবং আজকে সেটা প্রমাণ হয়েছে যে দিন দিন শাহবাগে সেখানে সেই প্রথম 1 দিন 2 দিন যে একটা জাগরণ ছিল, সেটা সেই শাহবাগের মধ্যে আছে কিনা। আর জামাত ইসলামী নিয়ে আমাদের পার্টির স্ট্যান্ড খুবই ক্লিয়ার। আমরা জোট করেছি। ভাই, শুরুতে যখন এই শাহবাগের আন্দোলনটা শুরু হলো, তখন কেন আপনাদের পার্টি থেকে মানে যেহেতু আপনারা এই দাবির সঙ্গে একমত, সেক্ষেত্রে আপনারা কেন সংহতি প্রকাশ করলেন? উচ্ছ্বাসকে ধারণ করেছি, এখনো ধারণ করি। আমরা সেখান থেকে বলা হয়েছিল 82 থেকে 90-র ছাত্র আন্দোলনে যে নেতৃত্ব আমরা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তাদেরকে সেখানে আহ্বান করেছিলেন। সেখানে এই আহ্বানের পর 3 থেকে 4 দিনের মাথায় আমরা যারা সেই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, 90-র মুভমেন্টে, 80-র দশকের ছাত্র নেতৃত্ব, আমরা নিজেরা বসেছিলাম যে এই মুহূর্তে তাদের সেই প্রস্তাবটুকু নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি। আমি যখন টেলিফোন করলাম শাহবাগের নেতৃবৃন্দর কাছে যে আপনাদের বক্তব্য কি, আহ্বানটা কি, আপনারা এখানে আইসেন না, আপনারা আসলে এখানে ঝামেলা হবে। এবং এই কথাটুকু আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম শাহবাগে যারা সেখানে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তার মধ্যে অঞ্জন রায় সহ আরো অনেক 2-1 জন ছিলেন। আমাদের আসবো আপনার কাছে। আমি একটু বলে নিচ্ছি, কারণ আমার টাইমটা তো আপনি প্রশ্ন করতে গিয়ে সেখানে নেওয়া হয়েছে, যার কারণে আমি বলছি। আমাদের নেত্রী এই বক্তব্যটুকু জাতির সামনে দিয়েছেন সংবাদ সম্মেলনে। এই বক্তব্যের মধ্যে কোথাও আপনি দেখাতে পারবেন না যে যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করার জন্য তিনি বলেছেন, কোথাও নাই। তিনি জাতিকে একটা মেসেজ দিয়েছেন, এবং সেখানে অনেকগুলো মেসেজ আছে। সেখানে তিনি এটি উনি জনসভায় বলেছিলেন সিলেটের রাজশাহীতে, টেলিভিশন ফুটেজ রয়েছে। আমি সংবাদ সম্মেলন কথা বলছি, সংবাদ সম্মেলনের কথা। তাহলে তো ওই ধরনের বক্তব্য যদি দেন, 86 সনে আপনারাও জামাতের সঙ্গে আন্দোলন করেছেন, 96ও আন্দোলন করেছেন। হ্যাঁ, তো সুতরাং আমি সে আর্গুমেন্টে যাচ্ছি না। এরকম অনেক কিছু আছে। এবং একজন প্রশ্নকর্তা যিনি বলেছেন যে যুদ্ধ অপরাধী আজকে জামাতে তো আছেই, যুদ্ধ অপরাধীদের সহযোগী, নট যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী যে বিচার করছেন, সেটা বিএনপিরও কয়েকজন গ্রেপ্তার, বিএনপিরও সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন। এবং উনি প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা যুদ্ধ অপরাধী বা তাদের সহযোগী আছে, তাদেরকে ফাইন্ড আউট করে সেই বিচার নেবেন কিনা।
তো এটাও ভেরি ক্লিয়ার যে তাই করা উচিত। এই আলোচনাটা সেজন্য আমি আমরা আমাদের মাননীয় চেয়ারপারসনের বক্তব্যটার মধ্যে আমি যেতে বলছি, তিনি সেখানে বলছেন যে ইসলাম এবং স্বাধীনতার মধ্যে কোনো বিরোধ নাই। এটা পুরো জাতি শুনেছে। শাহবাগের আন্দোলন আমরা আরো অনেক আলোচনা করব, কিন্তু আমাদের আরো দুইজন অতিথি শাহবাগের আছেন। আন্দোলন নিয়ে কখন বিতর্ক দেখা দিল? শাহবাগের আন্দোলন নিয়ে কিন্তু জামাত কিন্তু ফার্স্টে হরতাল দেয় নাই। ফার্স্টে হরতাল দিছে বাংলাদেশের ওলামায়ে মাশায়েখ। আমরা একটু বড় পরিসরে চলে যাচ্ছি, আমরা আরো আলোচনা করব যখন আমাদের ইসলামের নিয়ে আমাদের বিরতি সময় হয়ে যাচ্ছে। আমাদের আরো দুজন অতিথি আছেন, আমরা তাদের সঙ্গে তাদের বক্তব্যটা শুনি, তারপরে আমরা তাদের উপর যখন এই সেন্টিমেন্টটা চলে আসতো তখন তারা হরতাল দিয়েছেন, এবং সেই হরতালে কক্সবাজার বলেন, মানিকগঞ্জে বলেন, কতজন হরতাল। জি 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 প্লিজ, জি জনাব, ওনাকে দিয়ে আমি বিরতিতে যাব, আপনি বলেন প্লিজ। জনাব জুনায়েদ সাকি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিষয় হচ্ছে আজকে সংঘাত, সহিংসতার রাজনীতি এবং উত্তরণের উপায়। একটা বড় প্রেক্ষাপট যেটা দেখানো হয়েছে, এটা নতুন কিছু নয়, যদিও এই সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে নতুন একটা উপাদানও আছে, এবং সে নিয়েও আলোচনা ইতিমধ্যে চলে এসছে। যুদ্ধাপরাধীদের বিচার, জামাতে ইসলামী এই বিচার বানচাল করার তৎপরতা, এবং বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার আছে কি নেই সেই প্রশ্নটি সামনে এসছে। যে সহিংসতা এবং যে সংঘর্ষের রাজনীতিটা এখানে প্রতিফলিত হয়েছে, আমি বলবো যে এটা আমার দলগত অবস্থান থেকে যেটা বলবো যে এটা বাংলাদেশের শাসক শ্রেণীর রাজনীতির তাদের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো তারই একটা প্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়টি আমি পরে আবার ব্যাখ্যা করব, কিন্তু যে শাহবাগের প্রশ্নটা এখানে এসছে, আমি শাহবাগ সম্পর্কে কয়েকটি কথা বলতে পারবো। এই আলোচনা শুরুর আগেই আমি জনাব মাহিবী চৌধুরীর সাথে আলোচনা করছিলাম যে আজকে আমি শাহবাগের অন্তরাত্মা কি বলতে চাইছে সেইটা বলার চেষ্টা করব। শাহবাগ স্পষ্টভাবেই 6টি দাবি উত্থাপন করেছে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, জামাতে ইসলামী যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, গণহত্যায় অংশ নিয়েছে, জামাত ইসলামী সহ এই ধরনের সাম্প্রদায়িক দলগুলোকে নিষিদ্ধ করা, এবং আরো 4টি দাবি তার সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু শাহবাগের এই যেটা উচ্চারণ, তার পেছনে কিন্তু আরো অনেক অনুচ্চারিত কথা আছে। সেই কথাটা খুবই স্পষ্ট। 42 বছর ধরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিতে চলতে পারেনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছিল, 42 বছরে সে স্বপ্ন সত্যে পরিণত হয়নি। এবং এই যে স্বপ্নে সত্যে পরিণত হলো না, এর দায় কার? শাহবাগ কিন্তু কোনো দলের পারপাস সার্ভ করার জন্য দাঁড়ায়নি। শাহবাগে যারা এসছেন তাদের স্লোগান খেয়াল করে দেখবেন, 71 সালের স্লোগানগুলোকে তারা রিক্লেম করছেন, তারা নতুন করে সামনে নিয়ে আসছেন, এবং তারা 71 সালের মুক্তিযুদ্ধটাকে দলের ঊর্ধ্বে নিয়ে গিয়ে সার্বিক যে জাতীয় মুক্তির সংগ্রাম ছিল সেই জায়গা থেকে দেখার চেষ্টা করছেন। আমরা যদি এভাবে দেখতে না পারি, আমরা যদি এভাবে শাহবাগের আওয়াজকে শুনতে না পারি, আমরা ভুল করব, এবং বাংলাদেশের বর্তমান তরুণরা কি ভাবছে সেই ভাবনা থেকে আমরা সরে যাব। রাজনৈতিক দলগুলো এই আওয়াজ শুনতে পাচ্ছে কিনা সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যারা এই আওয়াজ শুনতে পারবেন না, তারা বাংলাদেশের আগামী রাজনীতিতে তাদের অবস্থান কোথায় হবে এটা ভবিষ্যৎ বলবে। আজকে খুবই জরুরি প্রশ্নটা হচ্ছে, এই যে মুক্তিযুদ্ধের স্বপ্ন কিংবা আকাঙ্ক্ষা পথে বাংলাদেশের চলা, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা, এটার ইতিহাসের মীমাংসা ছাড়া কি হওয়া সম্ভব? কেন শাহবাগকে 71 সালে ফিরতে হলো? কেন ইতিহাসে ফিরতে হলো? ফিরতে হলো এই কারণেই, এই কেনর উত্তরটি আমাকে কথাটা শেষ করতে দিন, যে আমাদের ফিরতে হলো এই কারণেই যে 1971 সালের যে প্রতিশ্রুতি, রাজনীতি শত্রু মিত্র ছাড়া হয় না। যেমন একটু আগে জনাব আন্দোলিপ পার্থ বলেছিলেন যে আমরা এই আলোচনার মধ্যে, আপনার এই মিনিটের মধ্যে আমি শেষ করছি, আমরা এই আলোচনার মধ্যে দ্রুত, আমাদের আসলে বিরতির সময় হয়ে গেছে, আমরা এই কেনর উত্তরগুলো খুঁজবো, আপনাকে দিয়েই শুরু করব বিরতির পরে। যে দর্শক দেখছেন গোল টেবিল আলোচনা, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আশা করি ফিরে আপনাদের সঙ্গেই পাবো।